প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বললেন প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে দ্বিতীয় দিনের মতো মাঠে রাজুকের টিম। বনানীতে কয়েকটি ভবনের নানা অনিয়ম। বকেয়া পরিশোধ সহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটে খুলনা যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। রাজপথ রেলপথ অবরোধ পালিত। এবং সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরামের মোকাব্বির খান। বলেন, দল এবং ডক্টর কামালের সিদ্ধান্তে শপথ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। অটিস্টিক শিশুদের কাজে লাগালে তারাই দেশের সম্পদ হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় অটিজম বিশিষ্ট সম্পন্ন 11 সফল ব্যক্তি ও এক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পেয়েছেন আরটিভির হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম। আতিকা রহমানের রিপোর্ট। সহায়ক প্রযুক্তি ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার, এই প্রতিপাদ্যে এবছর বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল 11:20 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নীলবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন 11 সফল ব্যক্তি, এক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অটিজম নিয়ে বিশেষ অবদান রাখার জন্য আরটিভির অটিজম বিষয়ক অনুষ্ঠান হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম সম্মাননা পেয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে হবে। ওরা কিন্তু নানা ধরনের জিনিসও তৈরি করে। আপনারা অবাক হয়ে যাবেন যে দৃষ্টি প্রতিবন্ধী খুব সুন্দর প্লাস্টিক দিয়ে বেতের মোড়া তৈরি করছে, আবার প্লাস্টিকের জিনিস তৈরি করছে, অনেক কিছু যেটা সাংসারিক কাজে লাগে। আমি যখনই পারি সুযোগ পাই সেগুলি কিন্তু আমি সংগ্রহ করি এবং আমরা কিন্তু ব্যবহারও করি। এবং আমার নাতিপুতিদেরও শেখাই যেটা কিন্তু একজন প্রতিবন্ধীর তৈরি করা, কাজে তোমরা এটাকে বেশি যত্ন দিয়ে ব্যবহার করবা। এভাবে ওদেরকেও কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, তারা সমাজের বোঝা না। প্রধানমন্ত্রী জানান, অটিস্টিকদের জন্য মিরপুরে ক্রীড়া কমপ্লেক্স করা হচ্ছে। প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলায় পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে। এদের জীবনটা যেন অর্থবহ হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করি। আমাদের প্রচেষ্টা আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা এই মানুষগুলির জন্য কিছু করে যাব। তাই সেই ক্ষেত্রে আমি আমাদের বিত্তশালী যারা তাদেরকেও বলবো যে এই প্রতিবন্ধীদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। আর আমরা এই পরিচর্যা কেন্দ্রগুলি পর্যায়ক্রমিকভাবে সব জেলায় করতে চাচ্ছি। সেখানে আমরা এটি চাইব যে এই ট্রাস্ট ফান্ডে বিত্তবানরা যেন কিছু অনুদান দেয়, যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবন যাত্রাটা যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি। অটিস্টিকদের কল্যাণে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন 2018 অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর বনানীতে বিভিন্ন ভবনে অভিযান চালিয়েছে রাজুকের গঠিত টাস্কফোর্স। সকাল থেকে তারা এই অভিযান শুরু করে। এ সময় বেশ কয়েকটি ভবনে নানা অনিয়ম খুঁজে পায় তারা। সাফুরা টাওয়ার নামের একটি ভবন 14 তলায় অনুমোদন দিয়ে 16 তলা করায় তাদের সতর্ক করে দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকটি ভবনে কোনো ফায়ার এক্সিট না পাওয়ায় তাদেরও সতর্ক করে দেওয়া হয়। এদিকে রাজুক চেয়ারম্যান বলেন, রাজুকের তথ্য উপাত্ত সংগ্রহ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। অন্যদিকে আজও এফএ টাওয়ার থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান। দর্শক, এই মুহূর্তে মতিঝিলে আছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিহাব,
শিহাব, আজ কতটি ভবন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকে আমরা মতিঝিল রাজুক যে টিম রয়েছে, রাজুকের তথ্য অনুসন্ধানের জন্য যে টিম রয়েছে সেই টিমের সাথে অবস্থান করছি মতিঝিলে। কিছুক্ষণ আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এমটিবি ভবন 63 মতিঝিল। ঠিক কিছুক্ষণ আগে এই ভবনটিতে তারা পরিদর্শন কার্যক্রম শেষ করে এবং এই কাজ শেষ করে তারা একটু সামনের দিকে এগিয়ে যায়। একটি বিষয় আপনি জানেন যে সারা ঢাকা শহরে প্রায় 24টি দল বিভিন্নভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। তো তার একটি দলের সাথে আমরা এই মুহূর্তে কাজ করছি মতিঝিলে। একটি বিষয় হচ্ছে যে এই তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে মূলত রাজুর যেই বিষয়গুলো গুরুত্ব হচ্ছে সেগুলো হচ্ছে আসলে যে ভবনগুলো 10 তলার অধিক রয়েছে ঢাকা শহরে, সেই ভবনগুলো সিঁড়ির রাস্তা এবং বহির্গমন রাস্তা এবং অগ্নি নির্বাপনের কি ব্যবস্থা রয়েছে সবগুলো ব্যবস্থা সঠিক আছে কিনা এবং রাজুকের যে মূল নকশাগুলো রয়েছে সেই নকশা অনুযায়ী সেই ব্যবস্থাগুলো পরিপাটি মতো আছে কিনা। আরেকটি বিষয় দেখেছি আমরা এখানে সিঁড়িগুলো মাপামাপি করতে দেখেছি এবং অর্থাৎ সিঁড়ির যে পরিমাণ চওড়া হওয়ার কথা ছিল সেই পরিমাণ চওড়া আছে কিনা। এবং আরেকটা বিষয় যে এক্সট্রা আরেকটি সিঁড়ি থাকার কথা, যেটা হচ্ছে জরুরি সিঁড়ি সেই জরুরি সিঁড়ি ঠিক আছে কিনা সেই বিষয়টি এখানে নিশ্চিত করার জন্য এখানে আমরা দেখেছি যে কাজকর্ম করতে আমরা দেখেছি। আরেকটি বিষয় যে আপনি জানেন যে এই রাজুকের এই কর্মকাণ্ডের পিছনে এখানে যে কিছুদিন আগে বনানীতে যে অগ্নিকাণ্ড সম্পূর্ণ হলো, সেই অগ্নিকাণ্ডের একটি বিষয়টি রয়েছে। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এখানে রাজুকে নির্দেশনা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই কাজকর্ম চলছে এবং তার সাথে মন্ত্রীও পুরো বিষয়টাকে গভীরভাবে আসলে পর্যবেক্ষণ করছে এবং রাজুকের চেয়ারম্যান এবং মেম্বারও কিছুক্ষণ আগে এসেছিল, তাদের সাথে আমরা আলাপ করেছি এবং তাদের সাথে বিভিন্ন বিষয় আমরা শেয়ার করেছি এবং প্রশ্ন করেছি। রাজুকের চেয়ারম্যান আমাদের জানিয়েছে আসলে এই যে অভিযান চলছে এই অভিযানে যদি রাজুক কর্মকর্তাদের কোনো ধরনের গাফিলতি থাকে সেই কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। এবং আরেকটি বিষয় যে এই অভিযানের সার্বিক সবগুলো বিষয় যাতে যেসব ভবন মালিকগুলো রয়েছে তারা যাতে আতঙ্কিত না হয়ে রাজুককে সহযোগিতা করেন। এবং একটি বিষয় যে শুধুমাত্র 11 তলা যে ভবনগুলো রয়েছে তার ঊর্ধ্বে যে এই অভিযানগুলো চলছে, অর্থাৎ 10 তলা থেকে তার নিচে যে ভবনগুলো রয়েছে সেগুলিতে কোনো ধরনের অভিযান হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় আপনারা জানেন যে এই ভবনগুলিতে পানিরও যাতে রিজার্ভ সঠিক পরিমাণে থাকে, যাতে কোনো ইমার্জেন্সি আগুন লাগলে তাতে পানি যাতে ব্যবহার করা যায় সেই বিষয়টাও রাজু দেখছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মতিঝিল থেকে। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মতিঝিল থেকে জানাছিলেন শাহাবুদ্দিন শিহাব। দর্শক, রাজধানীর সদরঘাটে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের টিম। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, আপনি তো রয়েছে সদরঘাটে, তো সেখানে আজ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ভবন সংখ্যা কতটি? জি আফসানা, আপনি জানেন যে রাজধানীতে অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো চিহ্নিতকরণের কাজ চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনি জানেন যে আরও অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে রাজুক সহ তারাও কিন্তু আসলে এই বড় দুটি অগ্নি দুর্ঘটনার পর থেকে তারা এই অভিযানটি শুরু করেছেন। এরই অংশ হিসেবে আমরা আজকে পুরন ঢাকার সদরঘাট এবং ইসলামপুর এলাকায় আমরা এসেছি। এখানে ফায়ার সার্ভিস তাদের ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করছেন। তো এই এলাকায় ফায়ার সার্ভিসের আসলে বেশ কিছু প্রায় 1.5 শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল। তারা দুইবার এই যে বহুতল ভবন এবং মার্কেটগুলো রয়েছে সেই ভবনগুলোতে তারা কিন্তু এর আগেও 2বার চিঠি দিয়ে সতর্ক করেছে এবং এবার তারা 3য়বারের মতো এসেছে এবং এই ভবনগুলো যেগুলোতে আসলে অগ্নি নির্বাপনের মতো কোনো ব্যবস্থা নেই সেগুলো কিন্তু তারা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেগুলোতে আসলে ব্যানার টাঙিয়ে তারা আসলে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন। তো আমরা আসলে আজকে এখানে অভিযান পরিচালনা করেছিলেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা মোস্তফা মহসিন, ওনার সঙ্গে আমরা কথা বলবো, ওনার কাছ থেকে জেনে নেব আসলে আজকে কোথায় কোথায় কী অভিযান চালিয়েছেন। আপনি একটু বলবেন সংক্ষেপে। আমরা ইতিপূর্বে অলরেডি এই মার্কেটে 2টা নোটিশ দিয়েছি তাদের ফায়ার সাপ্রেশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেম, তারপরে আপনার এই ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু আসলে আজকে আমরা সরজমিনে পরিদর্শন করে দেখতে পারলাম যে ফায়ার প্রিভেনশন মেজার্স কোনো কিছু এখানে নাই। তো এই কারণে আমরা ভবনটির ফ্রন্ট সাইডে
আমরা ডিজিটাল ব্যানারে ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ আমরা টাঙিয়ে দিয়েছি। মার্কেট কর্তৃপক্ষকে আমরা বলেছি যে আপনারা যত দ্রুত সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনারা প্রিভেন্টিভ মেজার্সগুলো ওকে করবেন। আমরা রিভিজিট করব, আমরা যদি মনে করি যে ওকে, তাহলে আমরা এই ব্যানারটা সরিয়ে ফেলব। ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন, আসলে এভাবেই আসলে ফায়ার সার্ভিস বিভিন্ন এলাকা, বিশেষ করে মার্কেট, যে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলো তারা চিহ্নিত করছে। আমরা এখানে বেশ কয়েকটি মার্কেট দেখেছি, আসলে সেগুলো আসলে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই এবং এখানকার লোকজনও তারা বলেছেন, যারা মার্কেট কর্তৃপক্ষ তারাও বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে সদরঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের অভিযানের এই ছিল সর্বশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ এহতেরাম। দর্শক, এতক্ষণ সদরঘাট থেকে জানাচ্ছেন এহতেরামুল হক। ঢাকার বনানীতে FR টাওয়ার ট্র্যাজেডির 4 দিন পরও স্বজনদের আহাজারি থামছে না। দুর্ঘটনায় নিহতদের একজন আতাউর রহমান। বাবার করুণ মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না ছেলে মেয়েরা। স্বামীকে হারিয়ে 2 সন্তানের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত স্ত্রী তাসলিমা রহমান। তাদের সবার দাবি আর কোনো পরিবারে যেন এমন পরিণতি না হয়। শরীয়ত খানের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন। আতাউর রহমান পরিবার নিয়ে ভাড়া থাকতেন মোহাম্মদপুরের তাজমহল রোডে। ছেলে ইরফানুর রহমান একটা ফার্মাসিউটিক্যালে চাকরি করছেন, আর মেয়ে তাসফিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে ব্যাংকে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন। বাবার ইচ্ছে ছিল খুব ঘটা করে বিয়ে দেবেন তাদের, কিন্তু সেই বাবাই আজ নেই। বনানীর FR টাওয়ারের 10ম তলায় হেরিটেজ এয়ার এক্সপ্রেস এ সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন প্রায় 6 বছর। প্রতিদিনের মতো 28 মার্চও গিয়েছিলেন অফিসে। তবে কেই বা জানতো শেষবারের মতো বিদায় নিচ্ছেন। আগুন লাগার সময় অফিসেই ছিলেন আতাউর রহমান। পরিবারের সদস্যদের সঙ্গে ক্ষণে ক্ষণে ফোনে কথাও হয়েছে। ওখানে নেমে আর আমি বাবার ফোনে আমি একবারও কানেক্ট করতে পারি নাই। ওখানে পাগলের মতো দৌড়াদৌড়ি করছি। খবর পেয়ে চাচাকে নিয়ে FR টাওয়ারের সামনে ছুটে যান ইরফান, কিন্তু পৌঁছানোর পর বাবার ফোন বন্ধ পেয়ে বুক কেঁপে ওঠে তার। অবশেষে কয়েকটি হাসপাতাল ঘুরে পরদিন ভোরে বাবার ঝলসে যাওয়া নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন ইরফান। যেহেতু আমার বাবা বলেছেন আমি ছাদে আছি বা যাচ্ছি, আমার তো ছাদে গিয়ে দেখতে হবে, আমি তো বসে থাকতে পারি না। তো আমি তাদের কাছে গ্যাস মাস্ক বা যাই হোক আমি একটা মাস্ক চাইলাম, কিন্তু একটা মাস্কও কেউ আমাকে দিল না। ফ্রিজ রুমে গিয়ে আব্বুকে আমি পাই। সাজানো সংসারের কর্তা হঠাৎ চলে যাওয়ায় দিশেহারা বাকিরা। 2 সন্তানকে নিয়ে চিন্তিত মা তাসলিমা রহমান। আমি জানি না, আল্লাহ জানেন আমি কিভাবে থাকবো, আল্লাহ জানেন। একটা ভুলের উপরে বেস করে 1টা 2টা 3টা 4টা 5টা আজকে 22টা ফ্যামিলি ভুলের শিকার। এই পরিবারের মতোই আরো 25টি পরিবারের স্বজনরা হারিয়েছেন বাবা, মা, ভাই বা বোনকে। এদের সবার দাবি আর কোনো পরিবারের পরিণতি যেন তাদের মতো না হয়। শরীয়ত খান, RTV, ঢাকা। বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে 72 ঘন্টা মিল ধর্মঘটের পাশাপাশি 4 ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন খুলনা যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। পাটকল শ্রমিক লীগের ডাকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে ভোর 6টায় নিজেদের মিল গেটে সমবেত হন। পরে মিছিল নিয়ে নতুন রাস্তার মোড়, আটরা ও রাজঘাটের খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেন তারা। বেলা 12টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ করে রাখেন তারা। তবে মিলে কর্মবিরতি চলবে 72 ঘন্টা। একই ইস্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসছেন তারা। দর্শক, পাটকল শ্রমিকদের কর্মবিরতির খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, আপনার কাছে জানতে চাচ্ছি যে কর্মবিরতি প্রত্যাহারে পাটকল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি আফসানা, আপনাকে ধন্যবাদ। খুলনা অঞ্চলের 9টি জুট মিল সহ সারা বাংলাদেশের 26টি জুট মিলের পাট শ্রমিকরা 9 দফা দাবিতে আন্দোলন করে চলছে। চতুর্থ 4 দিনের আন্দোলনের দ্বিতীয় দিন 3 দিনের তাদের কর্মসূচি আজ চলছে।
4 ঘন্টা রাস্তা নৌপথ রেলপথ এবং রাজপথ অবরোধ সহ মিল বন্ধ রেখে তারা আজকে প্রথম দিনে আন্দোলন শান্তিপূর্ণভাবে পরিচালনা করছে। এখন পর্যন্ত তাদের কাছে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো খবর আসেনি যে বিজেএমসি বা সরকার তাদের পক্ষে কোনো ব্যবস্থা নিয়েছে। তবে অনেকে বলছেন যে জানা যাচ্ছে যে সরকার শুধুমাত্র মজুরি কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নিছেন, কি তারা আমার সাথে কথা হয়েছে কয়েকজন শ্রমিক নেতার সাথে, তারা আমাকে জানিয়েছেন শুধু মজুরি কমিশন নয়, আমাদের যে 9 দফা দাবি আমরা চাই 9 দফা দাবিরই বাস্তবায়ন। তাদের 9 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে জাতীয় মজুরি কমিশন, ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিকদের বকেয়া বেতন মজুরি পরিশোধ, পিএফ গ্র্যাচুইটি টাকা পরিশোধ। বিগত 2013 সালের পরে যারা চাকরিচ্যুত হয়েছেন, চাকরি থেকে চলে গেছেন, তারা এখন পর্যন্ত পিএফ গ্র্যাচুইটি টাকা পাননি। তাই তারা এই দাবিটিকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। সেই সাথে শূন্য পদে নিয়োগ, বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং আরেকটা মিলগুলোকে সচল রাখার জন্য আরেকটা দাবি তারা খুব জোরালো ভাবে রাখছেন, সেটা হচ্ছে পাট মৌসুমে পাট ক্রয়। পাট মৌসুমে 800-900 টাকায় পাট ক্রয় করা যায়, সেই সময় পাট ক্রয় না করে পরবর্তীতে দেখা যায় যে সময় মৌসুম না সেই সময় 2200, 2300, 2500, 3000 টাকা দামে পাট ক্রয় করে। তাই শ্রমিক নেতারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন পাট মৌসুমেই যেন পাট ক্রয় করার জন্য তারা টাকা ছাড় দেন। তারা সর্বোপরি এই 9টি বিষয়ের উপরে জোর দিয়ে বলেছেন শুধুমাত্র একটি বিষয়ে দাবি মানলেই আমরা আমাদের আন্দোলন থেকে সরে দাঁড়াবো না, কোন প্রকার আশ্বস্ত করলেই আমরা সেই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না। আমরা চাই এর বাস্তবায়ন। এর পূর্বেও সরকার এবং বিজেএমসি শ্রমিকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাগজ দিয়েছে, বিভিন্ন আশ্বাস দিয়েছে বাস্তবায়নের, কিন্তু তার কোনো কিছুই বাস্তবায়ন হয়নি, এমনটাই জানিয়েছেন শ্রমিক নেতারা। তাই শ্রমিক নেতারা জানিয়েছেন যে তাদেরকে আশ্বস্ত নয়, বাস্তবায়নে 9 দফায় বাস্তবায়ন করবে সরকার, বিজেএমসি, এমনটাই প্রত্যাশা করছে খুলনা অঞ্চলের 50,000 শ্রমিক। আফসানা, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন SM মনিরুজ্জামান। অনেক নাটকীয়তার পর অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিলেট 2 থেকে নির্বাচিত ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরাম নেতা মোকাব্বির খান। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরিন শারমিনের কাছ থেকে শপথ নেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, ডক্টর কামাল হোসেন ও দলীয় সিদ্ধান্তের শপথ নিয়েছেন, তাই দল থেকে বহিষ্কারের কোনো আশঙ্কা নেই। এর আগে গত 7 মার্চ গণফোরামে 2 নেতার শপথ নেওয়ার কথা থাকলেও সে সময় দলীয় সিদ্ধান্ত মেনে শপথ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে যান মোকাব্বির। আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছে, স্থায়ী কমিটির মিটিং হয়েছে, প্রেসিডিয়ামের মিটিং হয়েছে, প্রত্যেকটি মিটিংয়ে ডক্টর কামাল হোসেন স্যার সভাপতিত্ব করেছেন। সুতরাং আমি বলবো যে যতগুলো সিদ্ধান্ত হয়েছে, যেহেতু উনার সভাপতিত্বে হয়েছে, সেই সিদ্ধান্তগুলোই হয়েছে গণফোরামের সিদ্ধান্ত। গণফোরামের সম্মতি মানে ডক্টর কামাল হোসেনের সম্মতি, ডক্টর কামাল হোসেনের সম্মতি মানে গণফোরামের সম্মতি। ব্রাহ্মণবাড়িয়ার 50 শয্যা বিশিষ্ট আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক না থাকার পাশাপাশি অপরিচ্ছন্নতার কারণে শারীরিক ও মানসিকভাবে ভোগান্তিতে পড়ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা। আর এই অবস্থার জন্য লোকবল সংকটকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আইফাত ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রায় 1.5 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালটিতে প্রতিদিনই প্রায় 24 ঘন্টা রোগীদের ভিড় লেগে থাকে। তবে হাসপাতালের ভেতরে গিয়ে দেখা যায় বহির্বিভাগ ও জরুরি বিভাগের বেশিরভাগ রুমেই তালা লাগানো। নেই রোগীর তুলনায় পর্যাপ্ত চিকিৎসক। আমরা সঠিকভাবে চিকিৎসা পাইতেছি না, যে পরিমাণ রোগী এই পরিমাণ ডাক্তার পাইতেছি না। ভুক্তভোগীরা জানান, রাতে জরুরি বিভাগের সেবা নিতে আসলে সবসময় ডিউটি ডাক্তারকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার ঘুম ভাঙালে রোগী ও তার পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। কোনো ওষুধ নেই, একটা সেলানো নাই পাতলা পায়খানার জন্য, ও ঘুমিয়ে আছে, তারপরে এমন ব্যবহার, তার কোনো ব্যবহারও ভালো নেই। আর যদি হসপিটালে কোনো ওষুধ না থাকে তাহলে মানুষ যাবে কোথায়?
বহির্বিভাগের আরেকটি রুমে গিয়ে দেখা যায় রোগীদের ভিড় থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের সঙ্গে বসে গল্প করছেন। এই অবস্থায় আরটিভির ক্যামেরা দেখে চড়াও হন তিনি। এক পর্যায়ে ডাক্তার চলে গেলে দরজা বন্ধ করে দেন নার্সরা। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের তো আরো করুণ অবস্থা। অপরিচ্ছন্ন পরিবেশে ওয়ার্ডের বিছানাগুলোতে রয়েছে বিড়ালের অবাধ বিচরণ। তবে এই অবস্থার জন্য লোকবল সংকটকে দায়ী করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। আমরা অভিভূত হয়েছি যে ওইখানে কিছু অনিয়ম আপনারা বলছেন, এটা আমি ত্বরিত একটা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের যে চতুর্থ শ্রেণী সেই লোকের খুবই অভাব। যদি আমাদের ডাক্তারের যে ঘাটতি আছে সেগুলো পূরণ করা হয় তাহলে আমার মনে হয় রোগীদেরকে সুষ্ঠুভাবে দেখা সম্ভব। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধানে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন আখাউড়াবাসী। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব অটিজম সচেতনতা দিবসের বললেন প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে দ্বিতীয় দিনের মতো মাঠে রাজুকের টিম। বনানীতে কয়েকটি ভবনের নানা অনিয়ম। বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে 72 ঘণ্টা ধর্মঘটে খুলনা যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। রাজপথ রেলপথ অবরোধ পালিত। এবং সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরামের মোকাব্বির খান। বললেন দল এবং ডক্টর কামালের সিদ্ধান্তেই শপথ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।